আসসালামু আলাইকুম। মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনাদের জন্য আমার আজকের নিবেদন ২১-এর গল্প। লিখেছেন জহির রাহান। তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন। তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ভাবতে অবাক লাগে, ৪ বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি, সেই তপু ফিরে এসেছে। ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয় না, যদিও একটু আধটু তন্দ্রা আসে, তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে হাত পা শিউরে ওঠে, ভয়ে জড়সড় হয়ে যায়। লেপের নিচের দেহটা ঠকঠক করে কাঁপে। দিনের বেলা অনেকেই আমরা ছোটোখাটো জটলা পাকাই। দিনের বেলা ওকে ঘিরে দেখতে আসে অনেকে, অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। আমরা যে অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। ২ বছর ও আমাদের সাথে ছিল, ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড দেখো তো। কে বলবি যে এ তপু? ওকে চেনাই যায় না। ওর মাকে ডাকো, আমি হলপ করে বলতে পারি ওর মাও ওকে চিনতে পারবে না। চিনবি কি করে? জটলার একপাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলে, চেনার কোনো উপায় থাকলে তো চিনবে। এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। বলি সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য। সারা দিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি, তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা। এখন কি করা যায় বলতো? ওদের একজনকেও পাওয়া গেল না। আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে। বিছানার উপর ধপাস করে বসে পড়ে রাহাত বলল, ওর মা মারা গেছে। মারা গেছে? আহা, সেবার এখানে গড়াগড়ি করে কি কান্নাটায় না কান্না। তপুর জন্য কেঁদেছিলেন তিনি। ওর কান্না দেখে আমার নিজের চোখেই পানি এসে গিয়েছিল। বউটার খবর? ওর কথা বলো না আর। রাহাত মুখ বাঁকালো। অন্য আরেক জায়গায় বিয়ে করেছে। সে কি, এর মধ্যেই বিয়ে করে ফেললো মেয়েটা? তবু ওকে কত ভালোবাসতো। নাজিম বিড়বিড় করে উঠল চাপা স্বরে। শানু বলল, বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? বলে তপুর দিকে তাকালো শানু। আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর। সত্যি, কে বলবে এ ৪ বছর আগেরকার সেই তপু, যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সবসময়। কি হাসাতেই না পারত তপুটা। হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে হাসি কোথায় গেল তপুর? আজ তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন? ২ বছর সে আমাদের সাথে ছিল। আমরা ছিলাম ৩ জন, আমি, তপু আর রাহাত। তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট। কিন্তু বয়সে ছোট হলে কি হবে, ওই ছিল একমাত্র বিবাহিত। কলেজে ভর্তি হবার বছরখানিক পরে রেনুকে বিয়ে করে তপু। সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর। দোহারা গড়ন, ছিপছিপে কোটি, আপেল রঙের মেয়েটা প্রায়ই ওর সাথে দেখা করতে আসতো এখানে। ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম, আর গল্পগুজবে মেতে উঠতাম রীতিমতো। তপু ছিল গল্পের রাজা। যেমন হাসতে পারত তেমনি হাসাতে, তেমনি গল্প করার ব্যাপারেও উস্তাদ ছিল। যখনও গল্প করতে শুরু করত তখন আর কাউকে কথা বলার কোনো সুযোগই দিত না। সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন, সেই হোতকা মোটা লোকটা
ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল, ওই যে লোকটা বলেছিলাম যে বার্নার্ড শো হবে, পরশু রাতে মারা গেছে একটা ছ্যাঁকড়া গাড়ির তলায় পড়ে। আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ও মারা যাবার পরদিন এক বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে। রুনি মেয়েটার খবর জানতো? সে কি রুনিকে চিনতে পারছো না? শহরের সেরা নাচিয়েছিল, আজকাল অবশ্যই রাজনীতি করছে। সেদিন দেখা হলো রাস্তায়। আগে তো পাটকাঠি ছিল, এখন বেশ মোটাসোটা হয়েছে। দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো। বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন। হয়েছে, এবার তুমি এসো। হুম, কথা বলতে শুরু করলে যেন আর ফুরাতে চায় না। রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে। রেনু বলতো, আর বলবেন না, এত বকতে পারে। বলি বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠল সে। তবু থামতো না। একগাল হাসি ছড়িয়ে আবার পরস্পরহীন কথার তুবড়ি ছোটাতো সে। থাকে, অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না, নিজের কথাই বলি। ভাবছি ডাক্তারিতে পাশ করতে পারলে এ শহরে আর থাকবো না, গায়ে চলে যাব। ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে। আর তোমরা দেখো, আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না, একেবারে সাধারণ। হ্যাঁ, একটা ছোট ডিসপেন্সারি, আর কিচ্ছু না। মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু। এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর, কিন্তু বরাত মন্দ ছিল জন্মখোড়া। ডান পা থেকে বা পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর। তবে বা জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার। আমাদের জীবনটা ছিল অনেকটা যান্ত্রিক। কাকঢাকা ভুঁড়ি বিছানা ছেড়ে উঠতাম আমরা। তপু উঠত সবার আগে। ও জাগাতো আমাদের দুজনকে। ওঠো, ভোর হয়ে গেছে দেখছো না? অমন মোষের মতো ঘুমাচ্ছ কেন? ওঠো। গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু। মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো, দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে, আর ঘুমিও না, ওঠো। আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে নিজ হাতে চা তৈরি করতো তপু। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম। তারপর 10টা নাগাদ স্নান আহার শেষ করে ক্লাসে যেতাম আমরা। বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে। কোনোদিন ইস্কাটনে বেড়াতে যেতাম আমরা, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে। আর যেদিন রেনু আমাদের সঙ্গে থাকতো, সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভিতর হারিয়ে যেতাম আমরা। রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে। গেও পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবাতাম আমরা। তপু বলতো, দেখো রাহাত, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? এই যে আঁকাবাঁকা লাল মাটির পথ, এই পথের যদি শেষ না হতো কোনো দিন, অনন্তকাল ধরেই যদি এমনই চলতে পারতাম আমরা। এ কি, তুমি এবার কবি হলে কবে থেকে? ভুরুজোড়া কুচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত। না না, কবি হতে যাব কেন? ইতস্তত করে বলতো তপু। তবু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন নামতো তার। আমরা তিনজন, আমি, তপু আর রাহাত। দিনগুলো বেশ কাটছিল আমাদের, কিন্তু অকস্মাৎ ছেদ পড়ল। হোস্টেলের বাইরে সবুজ সরানো মাঠে অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন। ভোর হতে ছেলে বুড়োরা এসে স্লোগান দেবার চোঙা, আবার কারো হাতে লম্বা লাঠি, ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা। তর্জনী দিয়ে ওর জামাগুলো দেখাচ্ছিল, আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে। তপু হাত ধরে টান দিল আমার। এসো। কোথায়? কেন, ওদের সাথে? চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে। এসো, চলো। আমরা মিছিলে পা বাড়ালাম। একটু পরে পিছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে। যা ভেবেছিলাম, দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি চলো। পাগল নাকি? তপু হাতটা ছাড়িয়ে নিল। তারপর বলল, তুমিও চলো না আমাদের সাথে। না, আমি যাব না, বাড়ি চলো। রেনু আবার হাত ধরল ওর।
কি বাজে বকছেন? রাহাত রেগে উঠল আবার। বাড়ি যেতে হয় আপনি যান, ও যাবে না। মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুব্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, দোহাই তোমার, বাড়ি চলো, মা কাঁদছেন। বললাম তো যেতে পারবো না, যাও। হাতটা আবার ছাড়িয়ে নিল তপু। রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো। বললাম, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান। কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেনু। মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে। তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম। রাহাত স্লোগান দিচ্ছিল, আর তপুর হাতে ছিল মস্ত প্লাকার্ড। তার ওপর লাল কালিতে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছতে অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে। ব্যাপার কি বুঝবার আগে চেয়ে দেখি, প্লাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু। কপালের ঠিক মাঝখানে গোল একটা গর্ত, আর সেই গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার। তপু! রাহাত আর্তনাদ করে উঠল। আমি তখন বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলাম। দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে। আমরা একটুখানিও নড়লাম না, বাধা দিতে পারলাম না। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম, রাহাত পালাও! কোথায়? অবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত। তারপর উভয়েই ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে। সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন। রেনুও এসেছিল। পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার। কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে, একটা কথাও বলেনি আমাদের সাথে। রাহাত শুধু আমার কানে কানে ফিসফিস করে বলেছিল, তপু না মরে আমি মরলেই ভালো হতো। কি অবাক কাণ্ড দেখতো, পাশাপাশি ছিলাম আমরা, অথচ আমাদের কিছু হলো না। গুলি লাগলো কিনা এসে তপুর কপালে। কি অবাক কাণ্ড দেখতো। তারপর 4টে বছর কেটে গেছে। 4 বছর পর তপুকে ফিরে পাবো একথা ভুলেও ভাবিনি কোনো দিন। তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল ওর। 2টো সুটকেস, একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং। সেদিনও মুখ ভার করে রেখেছিল রেনু। কথা বলেনি আমাদের সাথে, শুধু রাহাতের দিকে তাকিয়ে এক পলক জিজ্ঞেস করল, ওর একটা গরম কোট ছিল না, কোটটা কোথায়? ওটা আমার সুটকেসে। ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত। এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল। মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের, ওঠো, আর ঘুমিও না, ওঠো। চোখ মিলে কাউকে দেখতে পেতাম না, শুধু ওর শূন্য বিছানাটার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত। তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা। সেই ছেলেটা বছর 3 ছিল। তারপর এলো আর একজন, আমাদের নতুন রুমমেট। বেশ হাসি খুশি ভরা মুখ। সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে। তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলেটনের স্কালটা বের করে দেখাচ্ছিল এবং বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল। তারপর একসময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রাহাত সাহেব, একটু দেখুন তো, আমার স্কালের কপালের মাঝখানটা একটা গর্ত কেন? কি বললে? চমকে উঠে উভয়ে তাকালো ওর দিকে। রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে। ঝুঁকে পড়ে সে দেখল, হ্যাঁ, কপালের মাঝখানটায় গোল একটা ফুটো। রাহাত তাকালো আমার দিকে। ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার। বিড়বিড় করে বললাম, বাঁ পায়ের হাড়টা 2 ইঞ্চি ছোট ছিল ওর। কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত।
হাত জোড়া ঠক ঠক করে কাঁপছিল ওর। একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল, বাবা, এই টিবিয়া ফেউলাটা 2 ইঞ্চি ছোট, দেখো দেখো। উত্তেজনায় আমিও কাঁপছিলাম। ক্ষণকাল পরে স্কালটা 2 হাতে তুলে ধরে রাহাত বলল, তপু। বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমাদের সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তাদের যে ত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলছি, গল্প পড়ছি, তাদেরকে আমরা কখনো ভুলব না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।